প্রাচীন ভারতের মহিষ্মতি আজ হল মধ্যপ্রদেশের মহেশ্বর। নর্মদা নদীর তীরে অবস্থিত এক অপূর্ব ঐতিহাসিক ও আধ্যাত্মিক নগরী, যেখানে প্রকৃতি, ভক্তি ও ঐতিহ্য একসঙ্গে মিশে রয়েছে। শান্তভাবে বয়ে চলা নর্মদা নদী এই শহরকে দিয়েছে এক স্বর্গীয় সৌন্দর্য। ভোরে সূর্যালোকে নদীর ঘাটে স্নানরত মানুষের দৃশ্য, কিংবা সন্ধ্যায় আরতি দ্বীপের আলো, সবকিছুতেই মনকে গভীর শান্তিতে ভরিয়ে দেয়। বিভিন্ন পুরাণে এবং রামায়ণে উল্লিখিত মহিষ্মতি বা মহেশ্বর পুণ্যক্ষেত্র মুক্ত নগরী হিসেবে প্রশংসিত। স্বয়ং মহাদেব এখানে পবিত্র নর্মদা নদীর তীরে দাঁড়িয়েই অসুর বানাসুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ত্রিপুরা নিধনের সময় তার ছোড়া অগ্নিবাণগুলোর মধ্যে একটি মহিষ্মতি থেকেই এসেছিল। ইতিহাসের পাতায় মহেশ্বর আরও উজ্জ্বল হয়ে ওঠে রানী অহল্যাবাই হোলকারের শাসনকালে। অষ্টদশ শতকে তিনি এই শহরকে তার রাজধানী করেন এবং অসংখ্য মন্দির, ঘাট ও ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। মহেশ্বরের আধ্যাত্মিক গুরুত্ব বিশেষভাবে জড়িয়ে আছে ভগবান শিবের উপাসনার সঙ্গে। এখানে অবস্থিত মহেশ্বর দুর্গ ও তার ভেতরে প্রাচীন মন্দিরগুলো এই স্থানের ধর্মীয় মর্যাদা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য হল সেই প্রাচীন নগরী মহিষ্মতি বা মহেশ্বর দর্শন করা। তাহলে যাত্রা শুরু করি ওমকারেশ্বর থেকে। আজ দিনটা শুরু হয়েছিল ওমকারেশ্বরের সুন্দর একটা সকাল দিয়ে। গতকালকে আমি সারাটা দিনে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ সহ মান্ধাতা দ্বীপ পরিক্রমায় কেদারেশ্বর মন্দির, মুক্তেশ্বর মহাদেব মন্দির, গৌরীশঙ্কর মন্দির এবং সুপ্রাচীন সিদ্ধেশ্বর মহাদেব মন্দির সহ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় বা দ্বৈতরূপ মমলেশ্বর মন্দির দর্শন করেছি। সম্পূর্ণ ওমকারেশ্বর দর্শন আমি আগের পর্বেই আপনাদেরকে দেখিয়েছি। যারা এখনো সে পর্ব দেখে উঠতে পারেননি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আমি ওমকারেশ্বর দর্শন করে এখান থেকে বেরিয়ে এখন সোজা যাচ্ছি মহেশ্বর দর্শনে। এই ওমকারেশ্বর থেকে মহেশ্বর পৌঁছতে গেলে আমাকে প্রথমবারে ওমকারেশ্বর বাস স্ট্যান্ডে যেতে হবে। ওমকারেশ্বর বাস স্ট্যান্ড থেকে তারপরে বাস ধরে মহেশ্বর পৌঁছতে হবে। চলুন বেরোনো যাক। আমি যে ধর্মশালায় ছিলাম, অর্থাৎ জেপি চকের সামনেই অটো থাকে। এখান থেকে একটা অটো নিয়ে চললাম ওমকারেশ্বর নতুন বাস স্ট্যান্ডে। দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতন। অটোতে মাথাপিছু ভাড়া পড়ে 10 টাকা করে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ওমকারেশ্বর নতুন বাস স্ট্যান্ডে। এই এসে পৌঁছে গেছি ওমকারেশ্বরের নতুন বাস স্ট্যান্ডে। এখান থেকে মহেশ্বর যাওয়ার জন্য সারাদিনে মাত্র 3টে বাস আছে। একটা ছাড়ে একদম প্রথম যে বাসটা আমি যাচ্ছি, এটা ছাড়ে হচ্ছে বেলা 9:30টায়, এরপরে হচ্ছে দুপুর 1:30টায়, তারপরে ছাড়ে বিকেল 5টায়। সেই বুঝে আপনারা কিন্তু এই যাওয়ার জন্য প্রোগ্রামটা সাজাবেন যদি বাসে যেতে চান। চলুন বাসে উঠে বসা যাক। এখান থেকে গাড়িও ভাড়া পাওয়া যায় মহেশ্বর যাওয়ার জন্য। 6 জন যাওয়ার মতন গাড়ি ভাড়া করলে গাড়ি ভাড়া পড়ে 2 থেকে 2,500 টাকা। বাসে উঠে পড়লাম। সঠিক সময় বাস ছেড়েও দিল। ওমকারেশ্বর থেকে মহেশ্বরের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। বাসে মাথাপিছু ভাড়া পড়ল 130 টাকা করে। এদিকের রাস্তা বেশ সুন্দর, বিশেষ করে নর্মদা নদী ও তার আশপাশে প্রাকৃতিক দৃশ্য খুব মনোরম লাগে।
গাড়ি ভালো হলে তাই এই যাত্রাটাও বেশ উপভোগ্য হয়। এখন বাজে বেলা 12:30। এই এসে পৌঁছে গেলাম মহেশ্বর বাস স্ট্যান্ডে। ওমকারেশ্বর থেকে তো বাসে করে এসেছি, মাত্র 68 কিলোমিটার রাস্তা, তাতে আসতে আমাদের সময় লাগলো 2.5 ঘন্টা। আর সেই যা অভিজ্ঞতা হলো, তবে আমি বলবো আমি একা আছি বলে আলাদা ব্যাপার। আপনারা যদি 3 জন 4 জন বা 5 জন আসেন তাহলে অবশ্যই করে গাড়ি রিজার্ভ করে আসবেন। গাড়িতে ভাড়া নেয় মোটামুটি 2000 টাকা মতন, 7 সিটার গাড়ি। আচ্ছা চলুন এবারে এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে আমরা ঘাটের কাছে কোথাও থাকবো। বাস স্ট্যান্ডের কাছ থেকে অটো পাওয়া যায় ঘাটে যাওয়ার জন্য। দূরত্ব প্রায় 1 কিলোমিটার। অটোতে ভাড়া পড়লো মাথাপিছু 20 টাকা করে। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম ঘাটের কাছে অটো স্ট্যান্ডে। সামনে হোটেল কৃষ্ণা প্যালেস দেখে ঢুকে পড়লাম। রিসেপশনে কথাবার্তা বলে ঘর নিলাম। এই হলো আমার ঘর, ডবল বেড, থাকবো একাই। ঘরের টিভি, এসি, ড্রেসিং টেবিল সব রয়েছে। ভাড়া পড়লো প্রতিদিন 1000 টাকা করে। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার দিয়ে রাখলাম, প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারবেন। লাগেজ রেখে চলে এলাম দুপুরে খাওয়ার খেতে। এখানকার বাঁকে বিহারী মন্দিরের ভোজনালয় বিখ্যাত মধ্যপ্রদেশের ট্র্যাডিশনাল খাবারের জন্য। এখানে বসে খাবারের ব্যবস্থাটা বেশ সুন্দর। এখানে খাওয়ার সিস্টেমটা খুব ভালো। একদম মেঝেতে বসে উঁচু এরকম কাঠের একটা টেবিল মতন রয়েছে, সেখানে বসে খাওয়া যায়। আর বয়স্ক মানুষরা ইচ্ছা করলে তাদের জন্য চেয়ার টেবিলও আছে। তবে চেয়ার টেবিলে খাওয়ার থেকে এইভাবে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমি এখানে ঢুকে 180 টাকার যে একটা স্পেশাল থালি আছে সেটা অর্ডার দিয়েছি। ওটা আসুক, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো ওর মধ্যে কী কী আছে। তবে এখানকার খাবার শুনেছি অপূর্ব সুন্দর, খুব টেস্টি। থালি চলে আসতেই দেখলাম 10 রকম আইটেম রয়েছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ये है बाफला, हाँ, है ना। आप कहाँ से आए? कोलकाता। कोलकाता, बंगाल। हाँ, ठीक है। इसको चपाती लाओ बाबू जी, इसको अच्छा। दाल में मिक्स करके खाते हैं। हाँ। ये होता है हमारे राजस्थान का दाल बाटी होता है टच, हमारे यहाँ का निवाड़ का मालवा दाल बाफला रहता है। ये बाफला है, इसको दाल के साथ, आलू की सब्जी के साथ, जिसमें चपाती प्लस होगा और 1-2 आइटम और प्लस होते हैं। बट अभी सिलेंडर की समस्या है हमारे यहाँ पर, पूरे क्षेत्र में सिलेंडर नहीं मिल पा रहा है, तो अभी आपको यही मिल रहा है। ये हमारी ऑथेंटिक थाली है हमारे यहाँ से। যার যতটা লাগবে সে ততটাই পাবে। বেশ ভালো, সত্যি খুব টেস্টি। খাওয়া দাওয়া করে বেরোলাম, খুব সুন্দর খাবার ছিল। যাই হোক, এখন আর বাইরে ঘুরবো না, এখন প্রচণ্ড রোদ আর মেঝেগুলো পুরো গরম হয়ে গেছে। এখন গিয়ে হোটেলে একটুখানি রেস্ট নিই। সেই দিনকে বিশ্রাম নিয়েছিলাম। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। এই মহেশ্বরে এসেছি গতকালকেই, আজকে পুরো মহেশ্বর ঘুরে দেখব। চলুন তাহলে বেরোনো যাক। হোটেল থেকে বেরিয়ে ঘাটের দিকে এগোতে থাকলাম। আমি এখন প্রথম যে ঘাট দিয়ে মা নর্মদার কাছে যাচ্ছি, এই ঘাটের নাম হচ্ছে সামনে ঘাট। সকালে হালকা মিঠে রোদে মা নর্মদার ঘাট তখন আলাদা এক স্নিগ্ধতায় ভরে উঠেছে। এখানে রয়েছে মা নর্মদার মন্দির। মন্দিরটা বেশ পুরনো। গর্ভগৃহে মা নর্মদা এবং বাবা মহাদেব অধিষ্ঠান করছেন। মন্দির এবং ঘাট চত্বরের আধ্যাত্মিক আবহ মনকে শান্তি এনে দেয়। এরপরেই আছে অহল্যা ঘাট। চলুন অহল্যা ঘাট দর্শন করে আসি। এই অহল্যাবাই ঘাটই হল মহেশ্বরের প্রধান ঘাটের মধ্যে একটি।
সামনেই রয়েছে বিখ্যাত মহেশ্বর দুর্গ, যা এই স্থানটাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। প্রচুর ধর্মপ্রাণ মানুষ সকাল সকাল বেরিয়ে পড়েছেন মহেশ্বর দর্শনে। আবার অনেকেই পুণ্যতোয়া মা নর্মদার জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে নিচ্ছেন। এরপরে এগিয়ে চললাম পরবর্তী ঘাট দর্শনের জন্য। এসে পৌঁছে গেলাম পাশেই কাশী বিশ্বনাথ ঘাটে। এখানেও প্রচুর ভক্তজন স্নান করছেন। পরপর এখানে অনেকগুলো ঘাট রয়েছে। কাশী বিশ্বনাথ ঘাট দর্শন করে চললাম ব্রেকফাস্ট করার জন্য। এরপরে চলুন অহল্যা ফোর্টের ভেতর দিকে। ওখানে আছে কাশী বিশ্বনাথ মন্দির এবং মহেশ্বর মন্দির, সেগুলো সমস্ত কিছু দর্শন করব। চলুন যাওয়া যাক। আমাদের হোটেলের সামনে দিয়েই ফোর্টে যাওয়ার জন্য মূল প্রবেশ পথ। হেঁটে একটু এগোতেই প্রথমে পড়ল ফোর্টের মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারকে রাজরাজেশ্বর দরজা বলা হয়। প্রবেশদ্বারের ওপরে বারান্দা ও জানলার ডিজাইন, খিলান আকৃতির দরজা, এটির স্থাপত্যে মারাঠা ও মুঘল ধাঁচের মিশ্রণ পাওয়া যায়। এই সমস্ত কিছু তৈরি করেছিলেন ধর্মপ্রাণ রানী অহল্যাবাই হোলকার। পুরো জায়গাটাই একটা রাজকীয় অথচ আধ্যাত্মিক আবহ অনুভব করা যায়। ঢুকেই প্রথমে চোখে পড়বে রানী অহল্যাবাই হোলকারের একটা মূর্তি, আর ডান দিকে রয়েছে মহেশ্বরে তৈরি হওয়া তার প্রথম বাসগৃহ। রয়েছে তার স্মৃতি বিজড়িত পালকি, রয়েছে প্রতিরক্ষার জন্য কামান। ঢুকে পড়লাম রাজমহলের বা মহেশ্বর প্রাসাদের প্রবেশদ্বার দিয়ে। এই প্রাসাদটি তৈরি করেছিলেন মহান ধর্মপ্রাণ এবং সুশাসক রানী অহল্যাবাই হোলকার। তিনি 1766 খ্রিস্টাব্দে মালওয়ার শাসনভার গ্রহণ করেন। সে সময় তিনি মহেশ্বরকে নিজের রাজধানী হিসেবে বেছে নেন। এরপরেই তিনি এই প্রাসাদ নির্মাণ করেন। তার জীবন ছিল সহজ ও সরল, তাই জন্য তিনি তার প্রাসাদটিও তৈরি করান সহজ স্থাপত্য শৈলীতে। ঢুকেই বাদিকে রয়েছে রাজদরবার। এখানেই তিনি তার পারিষদদের নিয়ে রাজকার্য পরিচালনা করতেন। রয়েছে তার ব্যবহার করা বিভিন্ন সামগ্রী। প্রাসাদের ভেতরেই রয়েছে তার পূজিত মহাদেব মন্দির। আগেই বলেছি, রানী অহল্যাবাই ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ একজন সুশাসক। তার আরাধ্য দেবতা ছিলেন স্বয়ং মহাদেব। প্রাসাদের এই অংশেই তার সময় থেকে মানুষের কল্যাণে মা নর্মদার তট থেকে মাটি তুলে এনে ৭৫০০ শিবলিঙ্গ প্রতিদিন তৈরি করে পূজা অর্চনার পর প্রতিদিন সেগুলোকে নর্মদার জলে ভাসিয়ে দেওয়া হতো। আজও ৫ জন ব্রাহ্মণকে দিয়ে সেই ধারা বয়ে চলে আসছে। মহেশ্বর প্রাসাদ ভালো করে ঘুরে দেখে চললাম ফোর্টের অন্য দিকে। ওখানেই আছে বিখ্যাত অহলেশ্বর মহাদেব মন্দির এবং বাবা বিশ্বনাথের মন্দির। এই দরজাটি হলো ঘাটের দিক দিয়ে রাজপ্রাসাদের ঢোকার মূল দরজা। পাথর বেছানো পথ ধরে কিছুটা আসার পরেই চোখে পড়ল সুবিশাল অহল্যেশ্বর মহাদেব মন্দির। আরও কিছুটা নেমে এসে পৌঁছলাম মূল মন্দির প্রাঙ্গণে। এখানে মূল মন্দিরের সামনে আরও কিছু মন্দির রয়েছে। এই মন্দিরটি তৈরি করান রানী অহল্যাবাই হোলকার আনুমানিক ১৮০০ শতাব্দীর শেষ ভাগে, প্রায় ১৭৭০ সাল থেকে ১৭৯৫ সালের মধ্যে।
ধীরে ধীরে মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। এই হলো মূল মন্দির। মন্দিরের বেশিরভাগ অংশটাই পিলারের ওপরে দাঁড়ানো, পাশে ছোট ছোট ছত্রি রয়েছে। পুরো মন্দির জুড়ে মারাঠা স্থাপত্যের ছাপ রয়েছে। ঢুকে পড়লাম মূল মন্দিরে। মন্দির চত্বরের খুব সুন্দর একটা পরিবেশ। এই স্থাপত্য কৌশল চোখে পড়ার মতো। গর্ভমন্দিরে বাবা মহাদেব পূজিত হচ্ছেন। মন্দিরটি একেবারে নর্মদা নদীর তীরে অবস্থিত। বিশ্বাস করা হয় নর্মদা দর্শনেই পাপ ক্ষয় হয়, আর এখানে শিব পুজো করলে বহু গুণ ফল লাভ পাওয়া যায়। তাই জন্য রানী অহল্যাবাই হোলকার সমস্ত ভক্তদের জন্য এই স্থানে মন্দির তৈরি করে দেন। পুরো মন্দির চত্বরটি মূলত মারাঠা স্থাপত্য শৈলীতে তৈরি করা হলেও এর মধ্যে রাজপুত ও প্রাচীন উত্তর ভারতীয় নাগর মন্দির স্থাপত্যের সুন্দর মিশ্রণ দেখা যায়। মন্দির চত্বরের দেয়াল ও পিলারে অপূর্ব সুন্দর পাথরের কারুকার্য অবাক করে দেয়। বোঝা যায় প্রাচীন ভারতবর্ষ শিল্পকর্মে কতটা উন্নত ছিল। পুরো মন্দির চত্বর ঘুরে বেরিয়ে পড়লাম মন্দিরের নর্মদা ঘাটের গেট দিয়ে। এখান থেকে বয়ে যাওয়া নর্মদা নদী, বিভিন্ন ঘাট ও আশপাশের অঞ্চল খুব সুন্দর লাগছিল দেখতে। এবারে নর্মদার তট ধরে চলে এলাম ফোর্টের অপর প্রান্তে বিশ্বনাথ মন্দিরে। মন্দিরটি নাগর শৈলীর শিখর উত্তর ভারতীয় স্টাইলে নির্মাণ করা হয়েছে। মন্দিরের আভ্যন্তরীণ কারুকার্য চোখে পড়ার মতো। গর্ভমন্দিরে বিশ্বের নাথ অর্থাৎ বিশ্বনাথ পূজিত হচ্ছেন। পুরো মন্দির চত্বরটি ছোট হলেও ফাঁকা এবং নিরিবিলি। ধ্যান করার জন্য আদর্শ জায়গা। বিশ্বনাথ মন্দিরে কিছুক্ষণ থেকে চলে এলাম শ্রী রাজরাজেশ্বর মন্দিরে। রাজরাজেশ্বর মানে রাজাদের যিনি রাজা, সেই পরমেশ্বর। এখানে ভগবান শিবকে সর্বোচ্চ শাসক ও পৃথিবীর নিয়ন্ত্রক হিসেবে পুজো করা হয়। আগেই বলেছি মহেশ্বরের প্রাচীন নাম ছিল মহিষ্মতি। এখানে রাজত্ব করতেন কার্তবীর্য অর্জুন বা সহস্রার্জুন। তিনি ছিলেন শিবের ভক্ত এবং অদ্ভুত শক্তিধর এক রাজা। কাহিনী অনুযায়ী একবার রাবণ মা নর্মদার তীরে তপস্যা করছিলেন। তখন সহস্রার্জুন নর্মদার স্রোত আটকে দেন। এতে রাবণের তপস্যা ব্যাহত হয়। তখন দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ বাধে। সহস্রার্জুন ছিলেন সহস্র বাহু বিশিষ্ট অসীম শক্তির অধিকারী। তিনি রাবণকে যুদ্ধে পরাজিত করেন এবং বন্দী বানিয়ে নিজের রাজধানীতে নিয়ে যান। পরবর্তীকালে রাবণের পিতামহ ঋষি পুলস্ত্য সহস্রার্জুনের কাছে এসে রাবণের মুক্তির অনুরোধ জানালে তিনি মুক্তি দেন। আবার ঋষি দত্তাত্রেয় নর্মদার তীরে কঠোর তপস্যা করেন। তখন তার তপস্যার ফলে এই ভূমি আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। অনেকের মতে সহস্রার্জুন দত্তাত্রেয়র কাছ থেকেই বর প্রাপ্ত হন। তাই এই অঞ্চল ঋষিদের তপস্যা ভূমি ও গুরু শিষ্যের পরম্পরা কেন্দ্র। একসময় মুসলিম আক্রমণে ও অত্যাচারে মহিষ্মতি নগর প্রায় জনশূন্য হয়ে পড়ে। পরবর্তীকালে মারাঠা শাসনকালে রানী অহল্যাবাই এই প্রাচীন তীর্থকে পুনরুজ্জীবিত করেন। তিনি এই শৈব তীর্থকে নিয়মিত পুজোর ব্যবস্থা করেন
যা আজও সেই রীতি বংশ পরম্পরায় চলে আসছে। মূল গর্ভমন্দিরে স্বয়ং রাজরাজেশ্বর পূজিত হচ্ছেন। গর্ভমন্দিরের ভেতরে 11টি অখণ্ড জ্যোতি রয়েছে, যা বিগত কয়েকশো বছর ধরে চলছে। আমি স্বয়ং রাজরাজেশ্বরকে প্রণাম জানালাম। মনে পেলাম এক অপার শান্তি। এই মন্দির চত্বরে অনেকগুলি ছোট ছোট মন্দির রয়েছে। আমি সব মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। আজকের এই মহেশ্বরের ভিডিও আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। চলুন, এখন বাজে বেলা প্রায় 12টা। প্রচণ্ড রোদ্দুর বেড়ে গেছে। এখন আর ঘুরবো না, মোটামুটি ফোর্টের মধ্যে সমস্ত কিছু দেখা হয়ে গেছে। এরপরে যাই, গিয়ে হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা বেরোবো। হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম ফোর্টের গেট দিয়ে। ফিরে এলাম হোটেলের সামনে মার্কেট প্লেসে। এখানে বিখ্যাত মহেশ্বরী সিল্ক কিছুটা ঘুরে দেখলাম। এই মহেশ্বরী সিল্ক কাপড় উৎপাদনের প্রধান কৃতিত্ব হল মহারানী অহল্যাবাই হোলকারের। তিনি 18 শতকের শেষের দিকে সুরাট, মান্ডু ও অন্যান্য অঞ্চল থেকে দক্ষ তাঁতিদেরকে মহেশ্বরে এনে বসবাস ও কাজের ব্যবস্থা করে দেন। আপনারা এখানে এলে খুব কম দামে মহেশ্বরী সিল্ক কিনে নিয়ে যেতে পারবেন। বর্তমানে প্রায় 3500 পরিবার এই সিল্কের কাপড় উৎপাদন করে চলেছে। আজকের এই মহেশ্বর দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। দুপুরবেলা হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালে চলে এলাম মা নর্মদার তীরে। হাঁটতে হাঁটতে চলে এলাম মহেশ্বর ফোর্টের কাছে। এখান থেকে নৌকো ভাড়া পাওয়া যায় মা নর্মদার পবিত্র জলে ভেসে বেড়ানোর জন্য। আমার ইচ্ছা আছে নৌকো করে বানেশ্বর মহাদেব দর্শনে যাব। ততক্ষণে সূর্যদেব আকাশ রাঙিয়ে দিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়েছেন। 100 টাকা করে টিকিট কেটে একটা বোটে উঠে পড়লাম। 6 জন হতেই বোট ছেড়ে দিল। আমরা ভেসে পড়লাম মা নর্মদার জলে। আর সূর্যদেব আস্তে আস্তে বিদায় নিচ্ছেন আজকের জন্য। বিকেলবেলাতে আসলে এই রকম সুন্দর একটা সূর্যাস্তের সাক্ষী থাকা যায়। আর দূরে মহেশ্বর ফোর্টকে দেখতে মায়ার নগরী মনে হচ্ছিল। আর একদিকে মা নর্মদার জলের মাঝখানে মাথা উঁচু করে অবস্থান করছে বানেশ্বর মহাদেব মন্দির। আস্তে আস্তে মন্দিরের যত কাছে এগোচ্ছিলাম মনটা ততটাই ব্যাকুল হয়ে উঠছিল তার কাছে যাওয়ার জন্য। আমি আগেই জেনেছিলাম এই স্থানের আধ্যাত্মিক মাহাত্ম্য অপরিসীম। শুনেছিলাম এখানকার পজিটিভ এনার্জি নাকি মানুষের অন্তর আত্মাকেও নাড়িয়ে দিতে পারে। মন্দির প্রাঙ্গণে উপস্থিত হতেই বুঝেছিলাম সত্যিই এখানে কিছু আছে। মা নর্মদা নিজেই শিবপুত্রী, তিনি শক্তির আধার। নদীর মাঝখানে শিবলিঙ্গ থাকা মানে সৃষ্টি, সংহার ও চিরস্থায়ী শক্তির প্রতীক। জল হলো প্রকৃতি আর শিব হলেন চেতনা। এই দুয়ের মিলনকেই জীবনের ভারসাম্যের প্রতীক হিসেবে দেখা হয়। আমি বাবা মহাদেবের দর্শন মাত্রই পেলাম অকল্পনীয় এক শান্তি এবং মানসিক জোর। চারদিকে শুধু বয়ে যাওয়া জল। এই নির্জন পরিবেশ মনকে খুব সহজেই শান্ত করে। এখানে ধ্যান করলে দ্রুত মনোসংযোগ অর্জন হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। নৌকো আমাদেরকে নিয়ে এলো মহেশ্বর ঘাটে।
সন্ধ্যা হতেই মহেশ্বর ফোর্টের বিরাট দেয়াল জুড়ে শুরু হলো লেজার শো। এই লেজার শোতে আদিকাল থেকে শুরু করে বিভিন্ন যুগে যুগে এই অঞ্চলের পরিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে। भयंकर युद्ध हुआ। सहस्रार्जुन के बाहुबल के समक्ष रावण की सारी शक्तियां कमजोर पड़ गईं। अंततः युद्ध में सहस्रार्जुन विजयी हुए। सहस्रार्जुन ने रावण का वध नहीं किया, बल्कि इसी नगरी में बंदी बना लिया। यह मान्यता है कि सहस्रार्जुन की पत्नियां रावण के 10 सर एवं एक हाथ पर दिया जलाया करती थी। आज भी महेश्वर में स्थित राजराजेश्वर मंदिर में 11 अखंड दीपक प्रज्वलित हैं, जो सदैव जीवित रहते हैं। एक नए युग का सूर्योदय हुआ। मगध साम्राज्य के सम्राट अशोक का नाम याद आए। सम्राट अशोक के दादा चंद्रगुप्त मौर्य ने लगभग 4वीं शताब्दी ईसा पूर्व में अवंती को जीतकर उसे अपने साम्राज्य का हिस्सा बना लिया था। सम्राट अशोक ने धर्म के प्रचार प्रसार करने हेतु कई स्तूप और विहार बनवाए, जो बौद्ध धर्म की परंपरा का हिस्सा बने। कई सदियों बाद महेश्वर एक बार फिर गौरवान्वित हुआ, जब सन 1767 में राजमाता देवी अहिल्याबाई होलकर ने इसे अपनी राजधानी बनाया। सादगीपूर्ण जीवन का प्रतीक माने जाने वाली देवी अहिल्याबाई ने शाही सिंहासन पर न बैठ राजगद्दी से अपना शासन चलाया। उनका जीवन बड़ा अनुशासन प्रिय था। वे योग, ध्यान, पूजन, राज दरबार के कार्य निश्चित समय पर संपादित करती थी। अपनी प्रजा के उद्धार के लिए लोकमाता देवी अहिल्याबाई होलकर ने शंकर अजने वरुण यानी श्री शंकर के आदेशानुसार की शाही मुहर के साथ ही अपना प्रशासन किया। প্রায় 25 মিনিট মতন লেজার শোটা দেখার মতন একটা জিনিস। অনেক জায়গায় লেজার শো দেখেছি, কিন্তু এই মহেশ্বরের লেজার শো সত্যিই কিন্তু এক্সক্লুসিভ। এবারে চলে এলাম আরতি ঘাটে। এই ঘাটে মা নর্মদার খুব সুন্দর আরতি অনুষ্ঠান হয়। আরতির প্রস্তুতি পর্ব তখন তুঙ্গে, আর আস্তে আস্তে ঘাটে ভিড় জমতে শুরু করলো। নির্দিষ্ট সময়ে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শুরু হলো আরতি অনুষ্ঠান। প্রথমে শুরু হলো ধূপ দিয়ে আরতি। একসঙ্গে 3 জন পুরোহিত আরতি করে চলেছেন। ঘাটে যেন তখন বড় বড় মাছগুলোও চলে এসেছে আরতি দেখার জন্য। কিছুক্ষণ বাদে শুরু হলো প্রদীপ নিয়ে আরতি অনুষ্ঠান। তখন এখানে আরতির সঙ্গীত আর ঘণ্টার শব্দের সঙ্গে ধূপধুনোর গন্ধ এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। এখানে কিছুক্ষণ দাঁড়ালেই যে আধ্যাত্মিক অনুভূতি হবে তা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। আসুন আর কথা না বলে আরতি অনুষ্ঠান দেখি।
আরতি অনুষ্ঠানের পর এখানে অনেকক্ষণ ধরে ভজন অনুষ্ঠান হয়ে থাকে। খুব সুন্দর আরতি দর্শন করলাম। আজকে সারাটা দিন এই মহেশ্বরে খুব ভালো কাটলো। আজকের ভিডিও আপনাদের কীরকম লেগেছে তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে কিন্তু একটা অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে আর এক তীর্থস্থানে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।